সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রানিদাইমার কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই ক্লাসটি। আমি রয়েছি শুভ দাস, নবম শ্রেণী ভোকেশনালের এই যে কেমিস্ট্রি যেটা রয়েছে সাবজেক্ট কেমিস্ট্রি 1 বা রসায়ন 1, সেই বিষয়টি তোমাদের পড়াবো। তো পড়া শুরু করার আগে কিছু কথা বলতে চাই তোমাদের। মাদকদ্রব্য একটি খুবই খারাপ জিনিস। মাদকদ্রব্যের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য অধিকার সবারই রয়েছে, অর্থাৎ রক্ষা পাওয়ার অধিকার সবারই রয়েছে। এইসব মাদকদ্রব্যের উৎপাদন এবং চোরাচালানে শিশুদের নিয়োগ বন্ধ করা প্রয়োজন এবং তাদের নিরুৎসাহিত করা প্রয়োজন। তবে এই ব্যাপারে সকলকেই সচেতন হতে হবে, কারণ মাদকদ্রব্য সব কিছু ধ্বংস করে দেয়। মাদকদ্রব্য মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে। মাদকদ্রব্য মস্তিষ্কের স্নায়ুকোষকে নষ্ট করে। তাই আমরা সকলেই এই মাদকদ্রব্যের মতো কর্মকাণ্ডের থেকে নিজেদের ও ছোটদের দূরে রাখব এবং অবশ্যই আমরা এই সকল কিছুকে ত্যাগ করব। এই সকল কিছুকে আমাদের জীবনে প্রশ্রয় দেব না। তো আজকে আমি শুরু করছি রসায়ন বিজ্ঞান 1-এর তোমাদের যে বইটি রয়েছে পদার্থের গঠন। তো এই যে পদার্থের গঠন, এটি তোমাদের এর আগে একটি অধ্যায় রয়েছে, যে অধ্যায়টি আমি দেখলাম তোমরা যদি থিওরি পড়ো তো তোমরা ইজিলি পারবা, ঠিক আছে? তো সেই কারণে আমি পদার্থের গঠন এই অধ্যায়টি শুরু করছি প্রথম দিকে। তাও যদি তোমাদের কোনো অসুবিধা থেকে থাকে প্রথম অধ্যায়ে, তাহলে আমাকে তোমরা জানাবে, আমি সেটি পড়ানোর চেষ্টা করব। তবে এই যে পদার্থের গঠন এই অধ্যায়টি রয়েছে না, এইখানে বেশ কিছু ম্যাথ রয়েছে, বেশ কিছু থিওরি সূত্র রয়েছে, যেগুলো অবশ্যই তোমাদের জানতে হবে। এই অধ্যায়টি যদি না জানো তোমরা ভালো করে, তাহলে দশম শ্রেণীতে উঠে তোমাদের যে সিলেবাসের চতুর্থ অধ্যায়টি থাকবে, সেই অধ্যায়টিতে খুব কষ্ট পেতে হবে। আবার তাছাড়া এই অধ্যায়টি খুব ভালোভাবে জানা দরকার আমাদের। তো আমি তোমাদের একদম বিশেষভাবে পরীক্ষার জন্য প্রিপারেশন যাতে নিতে পারো ভালোভাবে, সেই উদ্দেশ্যে বোর্ডের কিছু প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নে যে নিউক্লিয়ন সংখ্যা রয়েছে 64, অর্থাৎ X, এটিকে যদি একটি মৌল ধরি বা পরমাণু ধরি, তাহলে X মৌলটির নিউক্লিয়ন সংখ্যা হচ্ছে 64 এবং তোমরা যদি লক্ষ্য করো প্রোটন সংখ্যা হচ্ছে 29। তো মনে রাখবে, নিউক্লিয়ন সংখ্যা মৌলের বা পরমাণুর উপরে লেখা থাকে এবং নিচে প্রোটন সংখ্যা লেখা থাকে। তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে রিডিং করে জেনেছো। তারপর আমি বলতে চাই তোমাদের পরবর্তী যে পরমাণুটি রয়েছে সেটি হলো 64, অর্থাৎ নিউক্লিয়ন সংখ্যা হচ্ছে 64 অ্যান্ড প্রোটন সংখ্যা হচ্ছে 30। তো ইতিমধ্যে তোমরা বুঝতে পেরেছো এই দুইটি মৌল রয়েছে, দুটি পরমাণু রয়েছে। এই পরমাণু দুটির নিউক্লিয়ন সংখ্যা সমান, কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন। অর্থাৎ আমরা জানি, তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে জানো যে নিউট্রন সংখ্যা কিভাবে বের করতে হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি নিউক্লিয়ন সংখ্যা একদম সিমিলার রয়েছে, কিন্তু এখানের মধ্যে প্রোটন সংখ্যা সিমিলার না থাকার কারণে আমরা জানি যে এই যে ভর সংখ্যা রয়েছে না, ভর সংখ্যা থেকে যদি তুমি নিউক্লিয়ন সংখ্যা বাদ দাও, তাহলে ইজিলি নিউট্রন সংখ্যা পেয়ে যাবে। তো আর এখানের মধ্যে যেহেতু নিউক্লিয়ন সংখ্যা দেওয়া আছে, তো ইজিলি আমরা চাইলে এই নিউক্লিয়ন সংখ্যা থেকে প্রোটন সংখ্যাকে বিয়োগ করে ইজিলি আমরা নিউট্রন সংখ্যা বের করে ফেলতে পারবো, ঠিক আছে? তো আমরা প্রথমে বের করব নিউট্রন সংখ্যা, অর্থাৎ নিউট্রন সংখ্যা ভিন্ন কিনা সেটা দেখব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে বলেই দিয়েছে দুটির নিউক্লিয়ন সংখ্যা একই, নিউট্রন সংখ্যা ভিন্ন। তো আমরা বুঝতে পারছি নিউট্রন সংখ্যা ভিন্ন হবে, তারপরেও আমরা অর্থাৎ আমাদের এটা বের করে দেখাতে হবে, তো তাই না? তো আমি সলিউশন শুরু করছি। তো আমরা এখানে একটা লিখতে হবে যে আমরা জানি নিউট্রন সংখ্যা সমান নিউক্লিয়ন সংখ্যা বিয়োগ
প্রোটন সংখ্যা। তো আমি একটু দ্রুত লেখার চেষ্টা করছি, না হলে ভিডিওটি খুব বড় হয়ে যাবে। তো লেখা দিয়ে অ্যাকচুয়ালি তোমরা একটু কষ্ট করে বুঝে নাও। তো এখানে আমরা জানি এটি লিখতে হবে, আমরা জানি নিউট্রন সংখ্যা ইকুয়াল টু নিউক্লিয়ন সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, অর্থাৎ নিউট্রন সংখ্যা বের করার একটি সূত্র। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এক্স মূল্য যেটি রয়েছে 64 আর 29 এর ক্ষেত্রে নিউক্লিয়ন সংখ্যা খুব সিম্পল, নিউক্লিয়ন সংখ্যা যদি আমরা হিসাব করি 64, আর যদি আমরা প্রোটন সংখ্যা হিসাব করি, অর্থাৎ প্রোটন সংখ্যা নিউক্লিয়ন সংখ্যা তো দেয়া আছে, তো আমি এটি লিখছি 29। তাহলে ইজিলি আমরা বিয়োগ করে নিউট্রন সংখ্যা নির্ণয় করতে পারবো, ঠিক আছে। তো নিউট্রন সংখ্যা ইজ 64 মাইনাস 29 ইকুয়াল টু 35। দ্যাটস ইট, আমরা নিউট্রন সংখ্যা বের করে ফেলেছি। তদ্রূপভাবে আমরা ওয়াইয়ের ক্ষেত্রে যদি চিন্তা করি, তাহলে এই ওয়াইয়ের ক্ষেত্রে নিউক্লিয়ন সংখ্যা হচ্ছে 64, প্রোটন সংখ্যা হচ্ছে 30। তো আমরা নিউক্লিয়ন ইজিলি বের করে ফেলতে পারবো 64 মাইনাস 30। সো 64 মাইনাস 30 ইকুয়াল টু 34, ঠিক আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি পরমাণু দুটির নিউক্লিয়ন সংখ্যা সমান, কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন, ঠিক আছে। তো এই যে ওনারা তো এটি বের করতে বলেছে, অর্থাৎ এটি ব্যাখ্যা করতে বলেছে। তো ব্যাস আমরা এখানে লিখে দিতে পারি সুতরাং পরমাণু দুইটির নিউক্লিয়ন সংখ্যা সমান, কিন্তু নিউট্রন সংখ্যা ইজ নট ইকুয়াল, অর্থাৎ সমান নয় বা ভিন্ন, ঠিক আছে। এই যে এটি হলো ব্যাখ্যা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো তোমরা চাইলে এটিকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, অথবা তোমরা ভিডিওটি পজ করে দেখতে পারো। তো তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো এটা বাকাশিব 15তে এসেছিল, অর্থাৎ 2015 সালে এসেছিল। তো মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যাথ এটা। তো তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করো, ভালো করে যদি বুঝে থাকো তাহলে আশা করি তোমরা সকলে পারবে, ঠিক আছে। তো আমি চলে যাচ্ছি পরবর্তী ম্যাথে। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ প্রশ্নে দেওয়া আছে সি যৌগ ইকুয়াল টু H2SO4 হলে, অর্থাৎ এটি একটি যৌগ, তোমরা নিশ্চয়ই জানো। তো সি যৌগের আপেক্ষিক আণবিক ভর বের করতে বলা হয়েছে। তো তোমরা নিশ্চয়ই জানো শিক্ষার্থীবৃন্দ, H2SO4 অর্থাৎ এটি একটি অ্যাসিড, এই যৌগটি হলো একটি অ্যাসিড। তো তোমরা নিশ্চয়ই জানো এটি একটি সালফিউরিক অ্যাসিডের যৌগ। এই যে সালফিউরিক অ্যাসিড রয়েছে H2SO4, এই যৌগটিতে আণবিক ভর বের করতে বলা হয়েছে, এই যৌগটির আণবিক ভর নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা শুরু করি। তো আমরা যদি সি যৌগটি লিখি, সি যৌগটি হলো H2SO4, ঠিক আছে। তো এই যৌগটি আমরা যদি এই হিসাব করি, সি যৌগটি হলো H2SO4। এখন H2SO4 এই যৌগে H এর আপেক্ষিক পারমাণবিক ভর জানতে হবে। তো আমরা জানি আপেক্ষিক পারমাণবিক ভর হলো 1, তোমরা মনে রেখো। আর এস এ অর্থাৎ H2SO4 যৌগের এস এর মধ্যে এস হচ্ছে সালফার, ঠিক আছে, এইচ হচ্ছে হাইড্রোজেন। তো সালফারের আপেক্ষিক পারমাণবিক
ভর হলো 32। ওকে, তো এখানে ও বলতে অক্সিজেন বলা হয়েছে, তোমরা নিশ্চয়ই জানো এগুলো, তাই আমি লিখছি না আর। তো এখানে ও এর ক্ষেত্রে আপেক্ষিক পারমাণবিক ভর 16, ঠিক আছে। এই যে, তো হাইড্রোজেনের এই যৌগটিতে হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর 1, সালফারের আপেক্ষিক পারমাণবিক ভর 32 এবং অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর 16। তোমরা যারা আপেক্ষিক ভর জানো না, তো তাদের উদ্দেশ্যে আমি আলাদা করে একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব সহজে কিভাবে আপেক্ষিক ভর মনে রাখা যায়, অথবা আপেক্ষিক ভর কিভাবে ট্রিকের সাহায্যে মনে রাখা যায়, ঠিক আছে। তো আপাতত তোমরা এগুলো মুখস্থ করো। তো এখন আমরা যদি এই সকল কিছু আণবিক ভরগুলো হিসাব করি, তো আমরা লিখতে পারি, সুতরাং therefore is H2SO4 এর আপেক্ষিক আণবিক ভর, হ্যাঁ আমাদের বের করতে বলা হয়েছে আণবিক ভর। তো আপেক্ষিক আণবিক ভর ইকুয়াল টু 1 ইন্টু 2 প্লাস 32 ইন্টু 1 প্লাস 16 ইন্টু 4। তো আমরা ইজিলি ক্যালকুলেট করি 2 multiplied 1 by equal to 2, and 32 multiplied 1 is 32, and 64 time is 64, 16 4 time is 64. So 64 plus 32 plus 2 equal to 98. 4 2 6 2 8, yeah 98, that's it. তো আমাদের এই যে H2SO4 যৌগটি রয়েছে, এই যৌগের আণবিক ভর যেটা মানে আপেক্ষিক আণবিক ভর যেটা, সেটি আমরা পেয়ে গেলাম। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তোমরা চাইলে এটি স্ক্রিনশট নিয়ে নিতে পারো, অথবা তোমরা পুনরায় ভিডিওটি দেখতে পারো। তো আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী সমস্যাটিতে। পরবর্তী সমস্যাটি খুবই ইম্পর্ট্যান্ট, কেননা এটি 2019 সালে এসেছিল বাকাশি বোর্ডে, এবং আসলে এটির জন্য নয়, প্রশ্নটি আসলে খুব দরকারি, কেননা এখানে যে দুইটি মৌলের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করতে বলেছে। তো এক্স মৌল এবং দুটি এক্স মৌল, তো এই এক্স মৌল যেটি রয়েছে এটির এই যে নিউক্লিয়ন 35 অ্যান্ড নিউট্রন হচ্ছে প্রোটন হচ্ছে 17, এখানে এক্স মৌলের হচ্ছে 37 অ্যান্ড এখানে প্রোটন 17। তো এই যে এক্স এবং এক্স মৌলও লিখেছি আমি। অ্যাকচুয়ালি আমরা জানি যে আমরা অবশ্যই আইসোটোপ সম্পর্কে জানি। তো এই দুটি অ্যাকচুয়ালি আইসোটোপ, ঠিক আছে, আইসোটোপ। আচ্ছা, তোমাদের সুবিধার জন্য আবার বলে দিই, আইসোটোপ কি, আইসোবার কি, এই যে এইগুলো নিয়ে যদি তোমাদের অসুবিধা থাকে তাহলেও আমাকে জানাবে, তাহলে আমি এটি নিয়েও আলাদা করে একটি ক্লাস নেওয়ার চেষ্টা করব। তো তোমাদের যারা জানো না, তোমাদের সুবিধার জন্য আমি এখন সংক্ষিপ্তভাবে আইসোটোপ কি বলে দিচ্ছি। তো আইসোটোপ জিনিসটা হলো এরকম যে, অর্থাৎ ভিন্ন ভর, আমরা এখানে দেখতে পাচ্ছি ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট একই মৌলের পরমাণুকে পরস্পরের আইসোটোপ বলে, ঠিক আছে। তো এখন যদি আমরা ভর সংখ্যাটা বের করি, অবশ্যই ভিন্ন ভর, ডিফারেন্ট ভর বের হবে, ঠিক আছে। তো সেহেতু আমরা বলতে পারি এরা একে অপরের আইসোটোপ। তো এখানে বের করতে বলেছে কি, এই যে 1 নম্বর 2 নম্বর যেটি দিয়েছে, এই মৌল দুটির মধ্যে সম্পর্কটা ব্যাখ্যা করতে বলেছে, ঠিক আছে। তো আমরা জানি ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট একই মৌলের পরমাণুকে পরস্পরের আইসোটোপ বলে। তো এখানে 1 নং মৌলের দেখা যাচ্ছে 35 নিউক্লিয়ন সংখ্যা, আর এখানে 17 হচ্ছে প্রোটন সংখ্যা। তো আমরা জানি নিউক্লিয় সংখ্যা আর ভর সংখ্যা একই, ঠিক আছে। তো এই যে ভর, এখানে আমরা ভর সংখ্যা বলতে পারি ইজিলি, ঠিক আছে, অথবা নিউক্লিয়ন সংখ্যা বলতে পারি। তো আমরা যদি 1 নং, আচ্ছা অ্যান্সার লিখে নিই। অ্যান্সার আমরা যদি 1 নং এর ক্ষেত্রে চিন্তা করি, 1 নং মৌল যেটি কিনা এক্স, 35 নিউক্লিয়ন সংখ্যা আর 17 হচ্ছে প্রোটন সংখ্যা। তো এখানে লিখছি এর ক্ষেত্রে নিউক্লিয়ন
বা ভর সংখ্যা হলো 35, আবার প্রোটন সংখ্যা হলো 17। ব্যাস, তো আমরা জানি প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সর্বদা সমান হয়ে থাকে। তাহলে আমরা ইলেকট্রন সংখ্যাও 17 জানি ব্যাপারটা, ঠিক আছে। তো এই যে এবার নিউট্রন সংখ্যাকে এখান থেকে ইজিলি বের করে ফেলতে পারবো না? অবশ্যই পারবো। সুতরাং নিউট্রন সংখ্যা সমান সমান 35 ইকুয়াল মাইনাস 17, তো 8 and 1, so our neutron number is 18, that's it। এবার একই কাজটা আমরা 2 নম্বর মোলের ক্ষেত্রে করব। তো এখানে ভর সংখ্যা হচ্ছে 37, প্রোটন সংখ্যা হচ্ছে 17 অ্যান্ড ইলেকট্রন সংখ্যা হচ্ছে 17, আমরা জানি সমান হয়। সুতরাং নিউট্রন সংখ্যা আমরা সহজে বের করে ফেলতে পারবো। 37 মাইনাস 17 ইকুয়াল টু 20, ঠিক না? আচ্ছা, তো আমরা দুটোরই নিউট্রন সংখ্যা বের করে ফেলেছি। এর নিউট্রন সংখ্যা হচ্ছে 18 অ্যান্ড এর নিউট্রন সংখ্যা হচ্ছে 20। তো এবার যে কথাটি বলবো খুব মনোযোগ সহকারে শোনো। যেহেতু মূল দুটির প্রোটন ও ইলেকট্রন সংখ্যা সমান, তাই এরা একই মোলের পরমাণু, কিন্তু ভর সংখ্যা ভিন্ন দেখা যাচ্ছে। আমরা তো বের করেছি, তাই না? তাই মূল দুটি পরস্পরের আইসোটোপ, যে কথাটি একটু আগে বলেছি। অর্থাৎ এদের এই যে প্রোটন ইলেকট্রন সংখ্যা সমান, ঠিক আছে, তাই এরা একই মোলের পরমাণু, কিন্তু ভর সংখ্যা ভিন্ন হওয়াতে তাই এই মূল দুটি পরস্পরের আইসোটোপ। ওকে, এই জিনিসটা জানতে হবে তোমাদের। দ্যাটস ইট। তো আমরা পরবর্তী যে সমস্যাটি আছে সেটিতে চলে যাই। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রন 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে যায় কেন? হ্যাঁ, এই প্রশ্নটি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চন। তো এখানে এটি আসলে আমরা যখন ইলেকট্রন বিন্যাস করি, এখানে আরও একটি কথা বলে রাখি, তোমরা যারা ইলেকট্রন বিন্যাস ভালো করে পারো না, তো তোমাদের জন্য আমি এটিরও একটা আলাদা করে এই যে ভিডিও করার চেষ্টা করব। তো আসলে ইচ্ছে অনেক আছে, তোমাদের অসুবিধা কোথায় আছে? ভার্চুয়ালি তো আর এভাবে করা যায় না। তোমাদের সাথে যদি একদম লাইভ দেখা হতো ক্লাসরুমে, তাহলে তোমাদের অসুবিধাগুলো জানতে পারতাম, দেন এগুলো সলিউশন দিতে চেষ্টা করতাম। এখন তো ভার্চুয়ালি এগুলা তোমাদের সাথে মিট আপ বা এইরকম কিছু একটা করা যা সম্ভব হচ্ছে না এই মহামারীর মধ্যে। তো তোমরা একটু কষ্ট করে, মানে যাদের যে অসুবিধাটা রয়েছে না, আমাকে একটু জানাবে আমাকে, তো আমি সমস্যাগুলো সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করব, ঠিক আছে। তো আমি এটা নিয়ে একটি আলাদা ভিডিও করব। তো এখানে আপাতত প্রশ্নটির দিকে খেয়াল করো, এটা বাকাশিবু 2019 সালে এসেছে। পটাশিয়ামের যখন আমরা ইলেকট্রন বিন্যাস করব, তখন এর সর্বশেষ ইলেকট্রন 3d অরবিটালে যাওয়ার কথা ছিল, কিন্তু এখানে না গিয়ে 4s অরবিটালে চলে যায়। তো ওয়াই, এমনটা কেন ঘটে? আচ্ছা, তো এটি যদি আমি সমাধান করতে চাই, আচ্ছা, আর একটা কথা বলি, এটি না হয় আমি তোমাদের পরবর্তী ক্লাস যেটা নেব না, তার সাথে আরও একটি অসুবিধা রয়েছে। এখানে আরও একটি সমস্যা নিয়ে আমি বসেছি তোমাদের জন্য। তো এই যে আমি আজকে ক্লাসটা এই পর্যন্ত রাখি। এই দুইটা সমস্যা প্লাস আরও নতুন কিছু সমস্যা যেগুলো খুব দরকারি, তোমাদের জানার প্রয়োজন, সেগুলো আমি তোমাদেরকে পরবর্তী নেক্সট ক্লাস যেটা নেব সেখানে কভার করতে চেষ্টা করব। কেননা আমি চাচ্ছি না যে তোমাদের আলতোভাবে বোঝাই, মানে আদো করে বোঝাই। যেমন এর আগে যে সমস্যাগুলো দেখিয়েছি ওগুলো এনাফ ছিল, কিন্তু এই যে সমস্যাগুলো কথা বলছি এগুলোর জন্য তোমাদের অবশ্যই ইলেকট্রন বিন্যাস জানা দরকার। তার জন্য আমি একদম ইলেকট্রন বিন্যাস সহ আলাদা কোনো ভিডিও না করে পরবর্তী যে ক্লাসটি নেব রসায়ন বিজ্ঞানের তোমাদের নবম শ্রেণীর জন্য, তো ইজিলি তোমরা এখান থেকে শিখে নিতে পারবে। আর যদি কোনো এই যে দশম শ্রেণীর ছাত্র দেখে থাকো, তাহলে তোমাদেরকে বলবো এই যে পুরানো জিনিসগুলো একটু ঝালাই করে ফেলো, বিকজ তেনে তো তোমাদের অবশ্যই প্রয়োজন। যেহেতু তোমাদের ক্লাস চলছে না, তোমরা বুঝতে পারছো তো কতটা প্রয়োজন আসলে লেখাপড়ার। স্কুলে যে তোমরা যারা আসতে চাও না, তারা বুঝতেই পারছো স্কুলের কতটুকু মূল্য।
যাই হোক, আজকের ভিডিওটি একটু বড় হয়ে গিয়েছে, তো তোমাদেরকে সবাইকে বলবো শুধুমাত্র বাসায় থাকো, তোমরা মাস্ক ব্যবহার করো, স্যানিটাইজার দিয়ে স্যানিটাইজ করো, অ্যান্ড স্বাস্থ্যবিধি একদম যতটুকু সম্ভব সেটি মেনে চলো। তো তোমরা যাতে কোনো অসুবিধায় না পড়ো আর কি, ঠিক আছে? তো তোমরা নিশ্চয়ই একটি কথা জানো যে যারা ইউথ রয়েছে, তোমাদের এফেক্ট হওয়ার চান্স মানে কম, এটি বলেছে। এটি আমার কথা নয়, এটি সায়েন্সের কথা। ইতিমধ্যে ওই যে তারপর যে অর্গানাইজেশনগুলো আছে এখানে, এরা তো ডিক্লেয়ার করেছে অনেক আগে, হয়তো তোমরা জানো নিশ্চয়ই যারা খবর দেখো। তো হ্যাঁ, যেটি বলছি যে তোমাদের এফেক্ট হওয়ার চান্স কম, ঠিক আছে, কিন্তু তোমরা বাইরে যদি অযথা ঘোরাফেরা করো, এরকম না হোক, তাও এমনি বলছি, বাই চান্স যদি এফেক্ট হয়ে যাও তাহলে কিন্তু সেটি বাসায় নিয়ে আসবে। তোমরা বাসায় এনে, তোমাদের এফেক্ট হচ্ছে না, ঠিক আছে, কিন্তু তোমরা যারা যৌথ পরিবার রয়েছে তোমাদের আশেপাশের সকলকে কিন্তু এফেক্ট করছো ব্যাপারটা। তো এটি কিন্তু খুব খারাপ একটি, অর্থাৎ অমানবিক একটি বিষয়। তো তোমাদের একটি রিকোয়েস্ট করব, তোমরা অযথা বাইরে ঘোরাফেরা না করে বাসায় বসে মনোযোগ সহকারে একটু দরকার হলে পড়ালেখাটা করো ভালো করে। তো এই বলে আমি শেষ করছি আজকের এই অনলাইন ক্লাসটি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।